আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় অস্ত্র হাতে হামাসের টহল। গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর, কিন্তু রয়ে গেছে অনেক প্রশ্ন। রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন দিয়ে যাবে, জানিয়েছেন ল্যাভরভ। আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের। গাজায় যুদ্ধবিরতি পদক্ষেপের প্রশংসা করে যা বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে চীন। কুরআন ও সুন্নাহ প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে, রাজধানীর মিরপুরে পথসভায় জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় অস্ত্র হাতে হামাসের টহল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে রাস্তায় টহল দিচ্ছে হামাসের সশস্ত্র সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় নিরাপত্তা বজায় রাখার জন্য হামাসকে সামরিকভাবে পুলিশের ভূমিকা পালনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাম্প এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারা হামাস পরিস্থিতি স্থিতিশীল করতে চায়। আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি। যুদ্ধবিরতির পর হামাসের গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা বলেন, আমরা গাজায় কোনো নিরাপত্তা শূন্যতা তৈরি হতে দিব না। জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হবে। হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা নিজেদের অস্ত্র সমর্পণ করবে না। সংগঠনটি বলেছে, ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলে তবেই তারা অস্ত্র জমা দিতে রাজি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, ভবিষ্যতের গাজা হবে অস্ত্রমুক্ত অঞ্চল। সেখানে হামাসের পরিবর্তে আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি প্রশাসনিক কমিটি কাজ করবে। গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর, কিন্তু রয়ে গেছে অনেক প্রশ্ন। মিশরের শারম আল শেখ শহরে সোমবার অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনে গাজা যুদ্ধবিরতি চুক্তির কাগজপত্রে স্বাক্ষর হয়েছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের ঘোষণা দেন। তবে তিনি চুক্তি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে খুব বেশি বিস্তারিত কিছু জানাননি। বিশেষ করে ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী কারা গঠন করবে, কোন দেশ সেনা পাঠাবে এবং সেই বাহিনীর কার্যপরিধি, কাজের নিয়ম কানুন কি হবে, এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর এখনো মেলেনি। ট্রাম্প তার বক্তব্যে গাজা পুনর্গঠনের বিষয়টিতে বেশি গুরুত্ব দেন। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই টেকসই শান্তির দিকে দ্রুত এগোনোর মতো গতি দেখা যায়নি। সম্মেলনে উপস্থিত কিছু বিশ্ব নেতা ট্রাম্পের প্রশংসা করলেও বাস্তবে পরবর্তী ধাপের কোনো দৃঢ় পদক্ষেপ স্পষ্ট হয়নি। রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন দিয়ে যাবে, জানিয়েছেন ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জোর দিয়ে বলেছেন, মস্কো সর্বদা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে এবং জাতিসংঘে নিষেধাজ্ঞা রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক প্রযুক্তিগত সহযোগিতার উপর কোনো বিধিনিষেধ তৈরি করবে না। সোমবার রুশ বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে ইরানা জানিয়েছে, সের্গেই ল্যাভরভ আরব দেশগুলোর সাংবাদিকদের কাছে জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে আমরা ইরানের কাছে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করব। রাশিয়ান কূটনৈতিক দপ্তরের প্রধান উল্লেখ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার পরিকল্পনায় কেবল গাজা উপত্যকার পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন, অথচ এই পরিকল্পনায় দরজান নদীর পশ্চিম তীরের সঠিক পরিস্থিতিও নির্দিষ্ট করা উচিত। আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের। আফগানিস্তানের সঙ্গে দফায় দফায় সামরিক সংঘর্ষের পর পাকিস্তান তার পশ্চিম সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সপ্তাহ জুড়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হওয়ার পর সোমবার এই সতর্কতা জারি করা হয়। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগান তালিবান বাহিনীর অযৌক্তিক হামলার পর শনিবার থেকে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।
আরেকজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন রবিবার রাতে ছোট অস্ত্রের গোলাগুলির কয়েকটি ঘটনা ঘটেছে, তবে সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল। এদিকে পাকিস্তান 2600 কিলোমিটার সীমান্তের ক্রসিং বন্ধ করে দেওয়ায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারা জমি রয়টার্সকে বলেছেন, সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। গাজায় যুদ্ধবিরতি পদক্ষেপের প্রশংসা করে যা বললেন বাইডেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়কে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে এই পদক্ষেপের জন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রশংসা করেছেন তিনি। খবর আল জাজিরার এক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জো বাইডেন লিখেছেন, আজকে সোমবার দিনটি এসেছে, এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ ও স্বস্তি বোধ করছি। শেষ পর্যন্ত জীবিত থাকা 20 জন বন্দী তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পূর্ণ মিলিত হয়েছে এবং গাজায় যারা অগণিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন, তাদের জন্য আমি আনন্দিত। তিনি আরো লেখেন, এখন যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে মধ্যপ্রাচ্য এমন এক শান্তির পথে এগোচ্ছে যা আমি আশা করি স্থায়ী হবে এবং ইসরায়েলি ও ফিলিস্তিনদের জন্য সমানভাবে শান্তি, মর্যাদা ও নিরাপত্তার ভবিষ্যৎ বয়ে আনবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে চীন। বিশ্বের জাতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের কথা বলার পর মঙ্গলবার চীন জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, আপনারা যদি লড়াই করতে চান আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আপনারা যদি আলোচনা করতে চান আমাদের দরজা খোলা থাকবে। সমস্ত চীনা পণ্যের উপর ট্রাম্প অতিরিক্ত 100% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বিশ্বের শীর্ষ 2 অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরো খারাপ হবে বলে সপ্তাহের শেষে উদ্বেগ বেড়ে যায়। তিনি বলেন, গত সপ্তাহে চীনের আধিপত্যে থাকা বিরল মৃত্তিকায় কৌশলগত ক্ষেত্রে নতুন রফতানি নিয়ন্ত্রণ অবরোধের বেইজিংয়ের ঘোষণার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ, অথচ আমরা ইসলামী মূল্যবোধ থেকে সরে গেছি। যদি সত্যি আমরা আল্লাহর নিয়ামত পেতে চাই তাহলে কোরআনের বিধানকেও জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতে হবে। ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন সবখানে। সোমবার 13 অক্টোবর রাজধানীর মিরপুর 13 নম্বরের এক পথসভায় জামায়াত আমির এমন কথা বলেন। ঢাকা 15 আসনের কাফরুল উত্তর থানার উদ্যোগে পথসভাটি আয়োজিত হয়। এই সময় শফিকুর রহমান আরো বলেন, আজ আমাদের সমাজে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অন্যায় ছড়িয়ে পড়েছে, কারণ আমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করছি। নামাজি শান্তি পায় কিন্তু বাহিরে গিয়ে সেই শান্তি হারিয়ে ফেলি, কারণ সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, এমনকি পারিবারিক জীবনে আমরা আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করি না।